crazy. You gotta come here, you gotta come fast. It's Enjoy your age, enjoy your day. মুগ্ধ কি পরিমাণ হয়েছি বা কি পরিমাণ হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। গলার ভয়েস দেখে বুঝতেই পারতেছেন যে প্রচুর ঠান্ডা। কোথায় আছি আমরা? নেপালে রয়েছি। নেপালের কাঠমান্ডু থেকে এখন আমরা ভিডিওটি করছি। আসলে আমরা একটি ছোট্ট ট্যুরে এসেছি। আমার সাথে মুন্না স্যার, জামাল স্যার এবং আমাদের একটা দুলাভাই আছে এবং সব মিলে একটা ব্যাচেলার ট্রিপ বলতে পারেন। এবং এই ট্রিপে আমরা বিশেষ করে নেপালের কাঠমান্ডুর আশেপাশের যে ল্যান্ডমার্ক, তার পাশাপাশি খাবার দাবারগুলো ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এবং আমরা চেষ্টা করেছি এইখানে যে এতটা শীত, এই শীতের মধ্যেও আসলে ভিডিও করাটাও একটু কঠিন, কারণ সবসময় পকেটের মধ্যে হাত দিয়ে রাখলে ভালো, হাত বের করলেই সমস্যা। এখন এখানে রোদ, তারপরেও প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডায় আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, চলুন আমাদের সাথে। আমাদের জার্নি শুরু হয়েছে কিন্তু চট্টগ্রাম থেকে। আমরা ঢাকা একদিন স্টে করেছি, তারপরের দিন আমাদের ফ্লাইট রাইট টাইমেই ছাড়লো। সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। আর এই ফ্লাইটটা অনেক শর্ট টাইম, উঠবেন আর নামবেন এরকম মনে হবে। তো ফ্লাইট ছাড়ার সাথে সাথে আমাদের খাবারও চলে আসলো। খাবারগুলো খুব কম পরিমাণে ছিল, কারণ 1 ঘন্টার ফ্লাইট। কিছুক্ষণ পর যখন পাইলট বলল যে ডান সাইডে, বিশেষ করে ডান সাইডে যদি আপনারা সিট নেন, জানলায় নিলে ইনশাল্লাহ আপনারা সব ভালো সুন্দর ভিউ দেখতে পারবেন। এত সুন্দর ভিউ আসলে ফ্লাইট থেকে দেখা অনেক মজার ব্যাপার। আমরা উপভোগ করছি, মনে হচ্ছে হিমালয় যেন আমাদের প্লেনের ভিতরে চলে এসেছে। যাই হোক, একটু পরেই আমাদের ল্যান্ডিং। আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর খুব তাড়াতাড়ি রাইট সময় আমরা ল্যান্ডিং করে এখন ইমিগ্রেশনের ওখানে যাব। ইমিগ্রেশনে ভালোই ভিড় ছিল, তবে অনেক সহজ ছিল। আগে থেকেই আমরা ইমিগ্রেশনের যে ফর্মটি ছিল ওটা পূরণ করে রেখেছিলাম, তাই দেরি হয় নাই। আমরা সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের বাইরে আসতেই দেখলাম যে একটি ঠান্ডা হাওয়া বইছে। বাংলাদেশের সাথে কিন্তু অনেক চেঞ্জ রয়েছে ওয়েদারের। বলে রাখা ভালো, এখানে কিন্তু পাঠাও ইজিলি আপনি ইউজ করতে পারবেন। আমি একটি ট্যাক্সি এখানে ডেকেছিলাম, তো আমাদেরকে এখন থামেল নিয়ে যাচ্ছে। আমাদের হোটেল এখানে বুকিং করাই ছিল আগে থেকে। আর মেইন পয়েন্ট বলতে গেলে থামেলি, তাই আমরা এখানে চলে আসলাম। এই হোটেলটা আমার ভালো লেগেছে। হোটেলের সব কিছু পরিবেশটা সুন্দর ছিল। দম হিমালয় হোটেল। এই হোটেল আপনারা booking.com এর মাধ্যমে বুক করতে পারেন এবং সরাসরি ওদের নাম্বারেও কল করেও নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রুমে চেকিং করার পরে যে জিনিসটা আমরা খুঁজতেছিলাম সেটা হচ্ছে কোথায় হালাল ফুড পাওয়া যাবে। তো হালাল ফুড তো না খেলে আসলে হবে না। আমরা এখানে এসে হালাল ফুড খুঁজতেছিলাম এবং রুমের ভিউ দেখতেছিলাম। দেখলাম যে আমাদের পাশেই একটা হালাল রেস্টুরেন্ট রয়েছে। প্রথমে আমরা দম বিরিয়ানিতে গেলাম। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে আমরা বিকালবেলা গিয়েছিলাম, তবে লাচ্চিটা অসাধারণ ছিল। বিরিয়ানি সবাই মিলেমিশে খাইলাম, কিন্তু ভাতের একটা নেশা আমাদের রয়েছে, তাই আমরা বাঙালি রেস্টুরেন্ট খোঁজা শুরু করলাম এবং তার পাশাপাশি হালাল। চলে গেলাম আল বারাকাত। এটা আমাদের হোটেলের সামনেই ছিল। প্রথমে আমরা চিনি নাই, তারপর খুঁজে খুঁজে আমরা এটা বের করেছি। আপনারা এখানে গেলে 100% হালাল ফুড পাবেন এবং মনে হবে যেন আপনি বাংলাদেশেই খাচ্ছেন, বাংলাদেশি খাবার। তাছাড়াও আমি নেপালি ডিশ কিন্তু আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে নেপালি খাবারও আমরা খেয়েছি, তবে এই খাবারগুলোর মান পরিমাণ সব কিছুই বাঙালিদের মতো। তাই আমরা এখানে ডিনারটা সেরে নিলাম এবং পরের দিনে আমাদেরকে যেতে হবে একটি নতুন জায়গা। এটাই কিন্তু ভিডিওর আসল আকর্ষণ। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম এবং সকালে উঠে আমাদের হোটেলের আশেপাশের ভিউগুলো দেখছিলাম যে এখানে অনেক সুন্দর ছবি তোলা যাবে। তো আমরা এখানে সবাই ছবি তুলছিলাম। হোটেলের ম্যানেজার আমাদের জন্য একটি গাড়ি ব্যবস্থা করে দিয়েছিল। এই গাড়িতে করে আমরা নাগারকোট যাব, কিন্তু এই রাস্তায় আমাদের অনেকগুলো স্পট দেখানো হবে। তার প্রথম স্পটে আমরা যাচ্ছি। এই জায়গা আসলেই অন্যরকম সুন্দর। এই জায়গায় কেবল কার আছে, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যেটা কিনা কত ফিট উপরে উঠছে ভিডিওর ভিতরে আমি বলেই দিব। তো আমরা কেবল কারের টিকিট কেটে উঠে গেলাম এবং যাচ্ছি আরেকটি পাহাড়ে। এই পাহাড়টা থেকে আপনি পুরা নেপালের কাঠমান্ডু খুব ভালোভাবে দেখতে পারবেন এবং হিমালয়ও দেখতে পারবেন। এই যে আমরা ভিউটা আপনাদেরকে দেখাবো এখন, প্রায় 8268 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। আগে জানলে হয়তো উঠতাম না, কারণ আমার তো হাই ফোবিয়া রয়েছে। তারপরেও সাররা মিলে উঠে গিয়েছি, সাহসটা ওইখানে এসেছে। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। সেই বিষয়ে আমাদের সাররা কি বলে আপনারাই শুনুন। যে জায়গায় এসেছি তার নাম হলো চন্দ্রগিরি। এটি নেপালের একটি খুব জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে কেবল কার রয়েছে। কেবল কারে করে আমরা মনে হয় 2.5 থেকে 3,000 ফিট উপরে চলে আসছি। সারা জীবন শুধু 8,000 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে 8,000 ফিট সারা জীবন শুধু
হিমালয়ের কথা বইতে পড়িয়েছি, এভারেস্ট বিজয়ের গল্প শুনেছি। আজকে নিজের চোখে হিমালয় পর্বতশৃঙ্গের শুভ্র সফেদ বরফের আচ্ছাদন দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। আমি বলবো আল্লাহ তাআলা আমাদেরকে যেন হিমালয়ের মতো উঁচু হৃদয়ের অধিকারী করে দেয়। মুগ্ধ কি পরিমাণ হয়েছি বা কি পরিমাণ হওয়া যায় তার বিবরণ কথায় বলে দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি পাহাড়গুলোকে পৃথিবীর মাঝে প্যারেগের মতো গেড়ে দিয়েছি যেন পৃথিবীর ভারসাম্যটা ঠিক থাকে। আজকে শুধু পৃথিবীর ভারসাম্য না, আল্লাহর বিশাল বিস্ময় এই পর্বতশৃঙ্গগুলো। আবার সেই মানুষেরাই অসাধ্য এই পর্বতগুলোকে বিজয় করে চলছে যুগের পর যুগ। সুবহান আল্লাহ। আমেরিকান ভাইয়া রিমন আছেন, এ বিষয়ে ওনার কিছু কথা শুনে। So, I mean, you guys see it. It's you got. I have to say this in Arabic. It's just Allahu Akbar, Subhanallah. Everything across the board. It's just absolutely. You gotta see it. You gotta see it to believe it. Whatever you guys see in your cameras cannot explain in details what the eyes can see. It's just absolutely surreal here. It's crazy. You gotta come here. You gotta come fast. It's crazy here. You gotta see this with your own two eyes to believe what little bit of what you guys are seeing from the other side. So that's all I'm gonna say. Come to Nepal. মুন্না স্যার, সো আমি খুব এক্সাইটেড। প্রতি বছর রিমন আমার জন্য আমেরিকা থেকে আসে। সো এই বছর আমি ইমনের সাথে একটা প্ল্যান চেঞ্জ করে নেপালে চলে আসছি। যদিও আমাদের তিনজনের আসার কথা ছিল 5 লাইসের, বাট পরে চিন্তা করলাম যে রিমনকেও নিয়ে আসি। সে হচ্ছে উপরে উঠতেছি। আমার একটাই কথা, সেটা হচ্ছে এনজয় ইয়োর এজ, এনজয় ইয়োর ডে, এনজয় ইয়োর এভরিথিং। কারণ আমরা অনেক বেশি পরিশ্রম করে বা অনেক বেশি ক্যারিয়ার চিন্তা করে এনজয় করি নাই। বাট দ্য থিং ইজ হোয়াট মাই লাস্ট ওয়ার্ড ইজ এনজয় ইয়োর ডে, এনজয় ইয়োর লাইফ। থ্যাংক ইউ। আমিও হাঁপাই গেছি ভিডিও করতে করতে। এই যে কথাগুলোর সামারিটা আমি বলে দিই, আমাদের এই কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখবেন পুরো। এবং আমি মনে করি খুব শর্ট টাইম নিয়ে আমরা এসেছি, এর মধ্যেও আমরা কিছু কিছু জায়গা এক্সপ্লোর করছি। সিনিয়ররা আছে। আর ঠান্ডার কথা না বললেই না, আমাদের বাংলাদেশে এরকম ঠান্ডা অনেক বছর ধরে আমরা দেখি না। ওকে, চলুন আমাদের সাথে। এই পাহাড়টি আসলে কাঠমান্ডু উপত্যকা এবং অন্নপূর্ণা থেকে এভারেস্ট পর্যন্ত হিমালয় পর্বতমালার মনোরম দৃশ্য প্রদান করে। হাঁটাহাঁটির পরে মনে হলো আমাদের কিছু খাওয়া দরকার। আমরা চলে আসলাম মোমো খাইতে। এখানে সব জায়গায় মোমোস পাওয়া যায়, কারণ নেপালের একটা ট্রেডিশন রয়েছে এবং নেপালি মোমোর একটা নামও রয়েছে। তো আমরা এখানে অর্ডার করে দিলাম এবং খেয়ে দেখছি। টেস্ট তো অসাধারণ বলতেই হবে, কারণ এটা একদম অথেন্টিক টেস্ট। অ্যাপিটাইজার হিসাবে মোমোস খাওয়ার পরে মনে হলো আমাদের লাঞ্চে নেপালি থালি খাওয়া উচিত, কারণ নেপালে আসলাম আর নেপালি থালি খাইলাম না, তাইলে কেমনে হবে। আপনাদের সাথেও এক্সপিরিয়েন্স শেয়ার করছি নেপালি খাবারগুলো কেমন। এখানে অর্ডার করেছি অথেন্টিক ফিশ থালি। ফিশ থালি নেপালি। প্রাইস কত ছিল ভাই? 795, 735। খেয়ে আপনাদেরকে জানাই আর ভিডিও করে দেখাচ্ছি যে আসলে কী কী রয়েছে এটার সাথে। ফিশ কারি অফার করবে, নইলে আবার অফার করবে ওরা ফ্রাই। তো আমরা কারিটাকেই বেছে নিয়েছি। হোটেলের হসপিটালিটি অসাধারণ ছিল। ঘি নিয়ে চলে আসলো খাবারের ভিতরে দেওয়ার জন্য। খাবারগুলো পুরোপুরি বাংলাদেশি টেস্ট। ফিশ নিয়েছি, কিছু সবজি ছিল, ডাল ছিল। ওভারঅল খাবার ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করেই আমরা কিন্তু নাগারকোটের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এইখানেও আমরা একদিন থাকবো। আগে থেকেই আমাদের হোটেল বুক করা ছিল, আমরা হোটেলে চলে আসলাম। থামেল থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে, খাগড়াছড়ি বান্দরবানের মতো রাস্তা এবং পাহাড়ি রাস্তা দিয়ে চলে আসলাম হোটেল কান্ট্রি ভিলা। এই হোটেলটাও আমরা আগে বুকিং করে রেখেছিলাম booking.com এর মাধ্যমে। হোটেলটা বেশ সাজানো গোছানো এবং এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ আপনারা পাবেন। আমরা ওই আগে থেকে ওই রুমটাই নিয়েছি যেখান থেকে আমরা হিমালয়ের একটা ভিউ পাবো। সবচেয়ে মজার বিষয় যেটি, নেপালের কাঠমান্ডু উপত্যকায় 13টি হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে 8টি হিমালয়ের পর্বতশ্রেণীর অবিচ্ছিন্ন দৃশ্য নাগারকোট থেকেই আপনি দেখতে পারবেন এবং পর্বতশ্রেণীর মধ্যে রয়েছে অন্নপূর্ণা পর্বতশ্রেণী সহ অন্যান্য পর্বতশ্রেণীও। রুমের সব ফ্যাসিলিটিস দেখার পরেই আমরা চলে গেলাম ডিনার করতে। আমাদের অপশন ছিল কিছু, বাট আমরা বুফেটাকেই বেছে নিয়েছি, কারণ এখানে হালাল ফুডটা আসলে নাও থাকতে পারে। সেই জন্য কনফিউশনে না থেকে আমরা
বুফেটাকে বেছে নিয়েছি যাতে করে সবগুলো খাবার ট্রাই করা যায়, যেটাতে হালাল ফুড মনে হবে সেটা আমরা খেতে পারবো। কারণ এইখানে আপনাদেরকে আগে থেকেই বলে দিতে হবে, আর আশেপাশের রেস্টুরেন্টগুলো অনেক দূরে, তাই আমাদের এখানে বুফে ছাড়া উপায় নেই। সকালবেলা উঠে গেলাম এবং এখানকার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, পুরা মেঘটা যেন আমাদের সামনেই চলে এসেছে। এটা সাজেকের মতো, বা এতটা ঠান্ডা নয়। আর এইখানের যে পরিবেশটা, এখানে ছবি তুলতে পারলে আসলেই ভালো হবে। আমিও চেষ্টা করবো এখানে একটা ছবি নিতে। চলুন দেখে আসি ব্রেকফাস্টে কি কি রয়েছে। এইটা সবগুলাই কমপ্লিমেন্টারি, আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড। মোটামুটি ইন্ডিয়ান অনেকগুলো ডিশ এখানে রয়েছে, আমরা প্রত্যেকটা খাবার ট্রাই করেছি। আমরা চেক আউট করে সেই গাড়িটা নিয়েই এখন আমরা চলে যাব কাঠমান্ডুর ল্যান্ডমার্ক দরবার স্কোয়ারে। এই জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে। এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে এবং অবশ্যই বিকাল 5টার আগে আসবেন, তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন পুরা মিউজিয়ামটি। এই দরবার নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই রাজা প্রতাপের কথা বলতে হবে। রাজা প্রতাপের সময়ই কাঠমান্ডু দরবার স্কোয়ার ব্যাপকভাবে নির্মিত হয়। রাজা প্রতাপ ছিলেন ধার্মিক এবং পণ্ডিত ব্যক্তি, তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন। তিনি নিজেকে কবীন্দ্র বলতেন, এর অর্থ কবিদের রাজা। তিনি 15টি ভাষা জানতেন এবং তা নিয়ে তিনি গর্ব করতেন। স্থাপনা নির্মাণের প্রতিও তিনি অনেক আগ্রহ প্রকাশ করেছেন। এ কারণেই রাজা হিসেবে অভিষেকের পরেই তিনি তার প্রাসাদের সম্প্রসারণের কাজ শুরু করেন, পুরনো অনেক মন্দিরের সংস্কার করেন এবং নতুন অনেক মন্দির তিনি নির্মাণ করেন। তবে আরেকটি তথ্য না জানলেই না, কাঠমান্ডু দরবার স্কোয়ার সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবনের প্লাজা। এটি কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত 3টি দরবার স্কোয়ারের একটি। এই 3টি দরবার স্কোয়ারই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই দরবার স্কোয়ারের আশেপাশে আপনি অনেক স্ট্রিট ফুড পাবেন এবং শপিং করার জন্য অনেক ভ্যারাইটি পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও এই জায়গায় দেখলাম যে কি নাই, আসলে সব অথেন্টিক ট্রেডিশনাল অনেক কিছুই রয়েছে। এইখানে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে ট্রেডিশন বিষয়টা আসলে কি। দরবার স্কোয়ার থেকে চলে আসলাম আমাদের হোটেলের এখানে। এই থামেল কিন্তু রাতের বেলা অনেক সুন্দর। যেহেতু পরের দিন আমাদের ঢাকার ফ্লাইট রয়েছে, তাই আমরা হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। হালাল একটি কাবাব রেস্টুরেন্টে চলে গেলাম, এখানে খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। সকালবেলা আর্লি মর্নিং উঠতে হবে, আমাদের এয়ারপোর্টে যেতে হবে। সকালে উঠেই আমরা এয়ারপোর্টে চলে আসলাম। দেখলাম লম্বা লাইন, তাই দেরি না করে তাড়াতাড়ি ইমিগ্রেশন ক্রস করে চলে আসলাম লাউঞ্জে এসে এখানে আমি দেখছি অনেক রকমের খাবার রয়েছে। জিজ্ঞাসা করে নিলাম যে এটা আসলে হালাল কিনা, আপনাদেরকেও দেখাই। হালাল ফুড ছিল, তাই এখানে লাঞ্চ করে নিলাম, কারণ আমাদের ফ্লাইটে উঠে গেলেই আবার ঢাকা নেমে যাব, ঢাকা থেকে দেন চট্টগ্রাম। তাই এই শর্ট ট্রিপ আপনাদের সাথে শেয়ার করে ভালো লাগছে। এছাড়াও আপনারা নেপালের অনেক জায়গা রয়েছে, পোখরা রয়েছে, সময় নিয়ে আসলে আপনারা যেতে পারবেন। আমরা সব জায়গায় যেতে পারিনি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।